গতকাল ডুয়ার্স এসে পৌঁছানোর পরেই আমরা উঠেছি জলদাপাড়া রাইনো কটেজে। পাশ দিয়েই বয়ে চলেছে শিশিমারা নদী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। নদী ভ্রমণ শেষ করে ঘরে এসে লম্বা একটা ঘুম দিয়েছি 2 ঘন্টার। তারপরে ঘুম ভেঙে নিচে শুনতে পেলাম যে বাউল গান হচ্ছে। গানগুলো যিনি গাইছিলেন বেশিরভাগ গানই ওনার নিজেরই রচনা করা। ডুয়ার্সের প্রকৃতি, ডুয়ার্সের নদী, জন্তু জানোয়ার এবং কি কি দেখার জায়গা রয়েছে সেই সব নিয়ে ওনার গান। এছাড়াও বন্ধুত্বের গান ছিল 2-1টা। বাইরের চলতি যেসব গান রয়েছে সেই সব গান উনি গান না, ওনার নিজের রচনা করা গানই উনি শুধু গান। বন্ধু জলদাপাড়া জঙ্গলে ঘিরা, চতুর্দিকে নদী নালা, উত্তরে হলি পাহাড় পর্বত, ভুটান বগলত আছে ভাই। নয়ন ভরিয়া জলদাপাড়া জানে রে দেখিয়া, নয়ন ভরিয়া জলদাপাড়া জঙ্গল জানে রে দেখিয়া। বাংলায় আসিয়া যান, আমার জায়গা খান দেখিয়া যান, মনের কথালা কয়া যান রে বন্ধু, আমার কথালা শুনিয়া জানি রে, তোমার কথালা কয়া যান রে বন্ধু, আমার কথালা শুনিয়া জানি রে। জটেশ্বরের দাইয়া দই, জলপাইগুড়ির বারুই পান, কোচবিহারের হেউতি ধান, পরদেশ বন্ধু উত্তরবঙ্গের গৌরব আমার, রং বাহারি বন জঙ্গল, নয়ন ভরিয়া জলদাপাড়া একবার দেখিয়া যা। জলদাপাড়া কিন্তু 1 নম্বরেই জীব জানোয়ার, বন জঙ্গল, পাহাড় পর্বত নিয়ে, যেরকম জলদাপাড়ায় 1 সিংহ গন্ডার, যেরকম জলদাপাড়ায় বাইসনের পাল, যেরকম জলদাপাড়ায় হাতির পাল, যেরকম জলদাপাড়ায় সিংহ, বাঘ, অজগর সাপ। তার কারণ জলদাপাড়া জঙ্গলটা এমনই, ভাল্লুক থেকে ধরে সব কিছু এই জঙ্গলে পাওয়া যায়। কিন্তু ভালুক দেখার একটা সময় আছে, সেই সময়টা আমি আপনাদের গানটা আগে গাই, গাওয়ার পরে আপনাদের বলবো। সেই সময়ের মধ্যে যদি জায়গায় যেতে পারেন অবশ্যই ভাল্লুককে দেখতে পাবেন। আমি বলবো গানের শেষেই, তো গানটা আগে হোক। এইভাবেই তিনি প্রত্যেকটা গানের আগে বলে দিচ্ছিলেন যে গানের সারমর্ম কী এবং সেগুলোকেই গানের মাধ্যমে পেশ করছিলেন। দুর্ভাগ্যবশত সব গানগুলো তো ফোনবন্দি করা সম্ভব হয়নি, কারণ ফোনের পেট ভর্তি হয়ে যাচ্ছিল, অর্থাৎ স্টোরেজ শেষ হয়ে যাচ্ছিল। ওনার এই গানের মাধ্যমেই উনি জলপাইগুড়ি সম্পর্কে অনেক রকম তথ্য দিয়েছেন, যেগুলো আমার বেশ ভালো লেগেছে। আর যারা একটু তথ্য সঞ্চয় করতে ভালোবাসে, গান যেমনই হোক, তারা মন দিয়ে গানের লাইনগুলো অবশ্যই শুনবে।
রয়েছে আরও কিছু গান, সেগুলোই আমি পরবর্তীতে যোগ করলাম এবং তারপরেই আমরা চলে গিয়েছিলাম আমাদের নৈশভোজের জন্য। ও মোর সোনা বন্ধুরে, ও পরাণের বন্ধুরে, কতদিনে বন্ধুর সনে হব দরিশানে বন্ধুরে। প্রেম জানে না, হায় হায় প্রেম জানে না রসিদ কালা চা, আমার ঝুড়িয়া থাকে মন, কতদিনে বন্ধুর সনে হব দরিশান বন্ধুরে, হায় রে কতদিনে বন্ধুর সনে হব দরিশান বন্ধুরে। রাতের খাবারের জন্য অপশনস ছিল রুটি আর ভাত। ভাত তো বাড়িতে খাওয়াই হয়, তাই ঠিক করলাম রুটি আর মাংসই খাওয়া যাক। খাওয়া শেষ হওয়ার পরেই এখানে যে দিদি রান্না করে সে আমাদের নিয়ে যায় বাইসন দেখাতে। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই বাইসনের নীল চোখ জ্বলজ্বল করে, সেইটাই দেখা যায় টর্চ মারলে। দুর্ভাগ্যবশত আমি কিছুই দেখতে পাইনি, আমার দিদি নাকি দুজোড়া নীল চোখ দেখেছে। আর দেখতে পাচ্ছেন কতটা ঘুটঘুটে অন্ধকার, টর্চের আলো না ফেললে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো লাইট পোস্ট নেই এখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বিফল হয়ে সবাইকে বলা হলো যে ঘরে গিয়ে টর্চ নিয়ে চাইলে তারা বারান্দা থেকেই নজর রাখতে পারে, কপাল ভালো থাকলে দেখা মিলবে। পরদিন সকালবেলা জঙ্গল সাফারি, ভোর 6টায় উঠতে হবে, তাই খুব বেশি আর টর্চ এদিক ওদিক না ফেলে ঘুমোতে চলে গেছি। আরে 5টার সময় আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে। 6টার সময় আমাদের জঙ্গল সাফারি শুরু, আর যদি দেরি হয়ে যায় তাহলে পরে সেই জঙ্গল সাফারি সেই দিনের মতন ক্যান্সেল। 5:40 নাগাদ আমরা বেরিয়েছি আমাদের হোটেল থেকে এবং এসেই তাড়াতাড়ি করে আমরা গাড়িতে বসে পড়েছি জঙ্গল সাফারির জন্য। 1.5 থেকে 2 ঘন্টার মতন রাইড এবং অসাধারণ এনজয় করেছি। ওই দেখুন সামনে ময়ূর, এরকমভাবে রাস্তায় ময়ূর আগে তো কখনো দেখিনি। রাতের বেলা বাইসনের দেখা না পেলেও সকাল সকাল দেখতে পেলাম বাইসনের পাল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে যদিও কুণ্ডি নেই, একদম ঘন জঙ্গল, তবে নিশ্চয়ই বনের কোথাও তো কুণ্ডি রয়েছেই যেখানে এরা জল খেতে যায়। একদিকে নীলগাই, অন্যদিকে হায়না, আর মাঝখানে 2-3 মাসের একটি ছোট্ট নীলগাইয়ের বাচ্চা। সত্যিতেই যদি দেখা যেত এরকম দৃশ্য কি ভালোই না হতো। প্রচুর ময়ূর রয়েছে এখানে। এই যে বাদামি রঙের ময়ূরগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু মেয়ে ময়ূর, আর যারা পাখা মেলতে পারে সেগুলো হয় ছেলে ময়ূর। এইগুলো তো ময়ূরই। ময়ূরই আর ময়ূর কোন জায়গা থেকে পানি শুরু করছে। मैं खुद एक मयूर और वो मेरी मयूरी है। ए मयूरेर বাচ্চা। এই হলো আমাদের গাড়ির ময়ূর। কিভাবে যেন ময়ূরের ডাকটা শুনে শুনে নকল করা শিখে গেছে। আধ ঘন্টা একটানা চলার পর গাড়িটা এসে দাঁড়ালো। এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট, এখানে রয়েছে একটা হাতিশাল যেখানে রয়েছে 2টো হাতি, কিন্তু এই হাতিগুলো পোষা হাতি। জংলি হাতি সচরাচর দেখা যায় না, যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা ভয়েরই ব্যাপার। রাতের বেলায় গান গেয়ে শোনাচ্ছিল যে বাউল, সে আমাদের বলেছিল যে কোন সময়ে গেলে জন্তু জানোয়ার দেখা যাবে। অনেক সময় নাকি জন্তু জানোয়ার দেখাই যায় না। ওই যে 2টো যাচ্ছে ওগুলো হচ্ছে বুনো শুয়োর, এবং এরপরে আমরা গন্ডারও দেখতে পেয়েছি একটা। আয় ভাই আয়, সামনে আয়, সামনে আয়। সাউন্ড করবে না, চুপচাপ থাকো না, চিৎকার করবেন না।
बाबू तेरे बुढ़े दिन अरे बाबा मो बेको काटुছি পেলি তো যা কই দুপা যেতে যেতেই প্রচুর ময়ূরের ডাক শোনা যায় এখানে। এবং জানেন নিশ্চয়ই এই পশু পাখির জগতে মেয়েরা কিন্তু ছেলেদের তুলনায় কম সুন্দর দেখতে হয়। যেমন পুরুষ সিংহের কেশর থাকে এবং পুরুষ হরিণদেরই কিন্তু শিং থাকে, মেয়েদের থাকে না। হাতির পিঠে চড়ারও নির্দিষ্ট সময় রয়েছে, 8:30টার মধ্যে 3 টিপ হয় এবং 8:30টার পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। আগামীকাল আমাদের ইটিনারিতে রয়েছে হাতি সাফারি। এরপর আমরা পৌঁছালাম হলং বাংলোতে। হলং বাংলো তো আর নেই, কিন্তু এটা হচ্ছে ওই বাংলোর কিচেন। জায়গাটা খুবই সুন্দর। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে হলং বাংলো এবং এই যে নদীটা বয়ে যাচ্ছে সামনে দিয়ে, এইখানেই নাকি নুন ফেলা হতো, জন্তু জানোয়াররা সেই নুন খেতে আসতো এবং সেই দৃশ্যই দেখা হতো ওই বাংলোর জানলা দিয়ে। অর্থাৎ কোথাও না গিয়ে কোনো জিপ সাফারি না করে একদম বসে বসেই জন্তু জানোয়ার দেখা যেত। ওইদিকে যাইস না, পেছনে আয়। এই ভাবি পেছনে আয়, ভাবি না নিনি কারেন্টের তার। এই ধরিস না কারেন্টের তার, এই ধরিস না, এদিকে আয়। দেখতে দেখতে ময়ূর হয়ে গেছে। পড়ি যাব এই আরেকবার এই নাই ভলরে ভলরে করো ভলরে। ওর এই ডাক শুনে একজন সত্যিই ভেবেছে যে ময়ূর চলে এসেছে। উনি আমাদের গাড়ির সামনে চলে এসেছিলেন দেখার জন্য যে ময়ূরটা কোথায়। 7:30 নাগাদ আমরা সাফারি শেষ করে বেরোলাম এবং বেরিয়ে এখানে সবাই বিস্কুট খেলো, চা খেলো। কফি ছিল না, তাই জন্য আমিও শুধু 2টো বিস্কুট এবং কিছু লজেন্স কিনলাম। আর এই যে কুকুরগুলোকে দেখা যাচ্ছে, বড়ই অভদ্র কুকুর। এদেরকে বিস্কুট দেওয়া হয়েছিল, সেই বিস্কুট নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে একাকার অবস্থা। এরপর আমরা বাড়ি ফিরেছি এবং বাড়ি ফিরে 2 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি। যখন ঘুমাচ্ছিলাম প্রবল বৃষ্টি, মানে মনে হচ্ছিল যেন এই বৃষ্টিতে কোথাও বেরোনোই যাবে না। কিন্তু যখন আমাদের বেরোনোর সময় হলো 10:30 নাগাদ, বৃষ্টিটা একটু ধরে এলো। আজকে সারাদিনটা এই জঙ্গলের মধ্যেই কাটবে। দুদিকে সবুজের সমাহার আর মাঝখানে রাস্তা। প্রথমেই পৌঁছালাম আমরা চিলাপাতা ফরেস্ট। এখানে বেশিক্ষণ থাকবো না, শুধু কয়েকটা ছবি তোলার জন্যই এখানে নেমেছি। কিন্তু এখানেও রয়েছে ঘন জঙ্গল, ভেতর দিয়ে ঢোকা যাবে বা পাশে রয়েছে এটা যেখানে গাড়ি নিয়েও যাওয়া যাবে। যেহেতু একটা জঙ্গল সাফারি করে নিয়েছি, তাই জঙ্গলের ভেতরে গিয়ে আর আমরা সময় নষ্ট করতে চাইনি। আমাদের ইটিনারিতে 2টো জঙ্গল সাফারি ছিল, জলদাপাড়া আর গরুমারা। কিন্তু আমরা বলি যে একটা জঙ্গল সাফারি তো হয়েছে, একই রকম হবে, তাই তার বদলে অন্য কিছু অ্যাড করা হোক ইটিনারিতে। এখানেও দেখা পেলাম বুনো শুয়োরের এবং খুব কাছ থেকে। বৃষ্টি হয়ে জায়গাটা একদম কাদা কাদা হয়ে রয়েছে, খুব সন্তর্পণে পা ফেলতে হচ্ছে। এরপরে শুরু হলো ঘন জঙ্গল এবং এখান দিয়ে যাওয়ার সময় রাস্তায় একটা জায়গা বেশ ভালো লাগলো, বেশ সুন্দর সুন্দর ছবি উঠবে বলে মনে হলো। আমরা ওখানে একটু গাড়ি দাঁড় করিয়ে বেশ কয়েকটা ভালো ভালো ছবি তুলেছি। আমিও তো সেটাই বলছি। আরে কোনো কারণ নেই, এই রাস্তাতেই ভালো ছবি উঠবে। এই দিদি হচ্ছে আমাদের সর্বজনীন ক্যামেরাম্যান, অর্থাৎ আমার বোনের বেশিরভাগ ফটো কিন্তু এই দিদিই তুলে দেয়। কারণটা বুঝতেই পারছেন, যে কোনো রকমভাবে ফ্লেক্সিবলভাবে ছবি তুলতে জানে। তারপরে আমরা এলাম সিকিয়াঝোড়া। গেটটা দেখেই বেশ সুন্দর লাগলো এবং ভেতরের দৃশ্য আরও মনোরম।
এখানে রেড চার্ট দেওয়া রয়েছে বোট রাইডের জন্য কত করে লাগবে পার পার্সন। আসলে এটি হচ্ছে বোট নিয়ে জঙ্গল সাফারি। লেখাই রয়েছে বায়োডাইভার্সিটি পার্ক, তাই ভেতরটা খুবই সুন্দর করে সাজানো। একটা সুন্দর সেতু রয়েছে, ঝর্ণা মতন পড়ছে, বেশ সুন্দর। আর সেতু পেরিয়ে ওই পাশে গেলে ঘন জঙ্গল। জঙ্গল আর এই জলপ্রপাতটাকে আলাদা করে রেখেছে যে দেওয়ালটা, ওইখানে আমরা উঠে গেছিলাম আমি আর জ্যোতিদা। এখানে পাইকপাড়া, ঝিলপাড়া কোথায়? এই যে আয় এখানে এতকালে হচ্ছে, হঠাৎ করে জলটা পড়ছে তো। এরপর আমরা উঠে পড়লাম নৌকায়। নৌকায় 25 জন সর্বমোট বসতে পারে, আমরা ছাড়াও আরও কিছুজন বাইরের লোক ছিল। এবং এই নৌকায় ওঠার প্রথম শর্তই হলো নৌকায় একবার উঠে পড়লে পুরো যাত্রাপথ চুপ থাকতে হবে। এবং কেন চুপ থাকতে হবে সেটা নৌকা যত এগোচ্ছিল তত বোঝা যাচ্ছিল। আর সত্যিই মনে হচ্ছিল যে হ্যাঁ, এই জায়গায় চুপই থাকি, এই জায়গাটায় চুপ থাকলেই সব থেকে সুন্দর উপভোগ করা যাবে। জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার দেখার জন্যই এই সাফারি। গরু বাদে কিছুই দেখতে পাইনি, কিন্তু যা দেখতে পেয়েছি অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য, তা সত্যিই বর্ণনা করা যাবে না। এত শান্ত, এবং আপনারও মনে হবে যে এই শান্তিটাই হয়তো আপনি খুঁজছেন। শহরের কোলাহলের বাইরে একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আমিও আর বেশি কিছু বলবো না, পরবর্তী ভিডিওতে আমি এই ক্লিপসগুলো রাখবো।